আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভী। বাংলাদেশ মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, ১২ লাখ শ্রমিকের ভাগ্য নির্ধারণ আজ। ভারতে মসজিদ মাদ্রাসা সহ ধ্বংস করা হলো মুসলমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা। উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল। হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগে বৈষম্য বিরোধী নেতা সহ ৪ জনের বিরুদ্ধে মামলা। মেয়র হিসেবে শপথের দাবি ইশাক সমর্থকদের অবস্থানে নগর ভবন অবরুদ্ধ। সিলেট সীমান্তে ফিরে ৬০ জনকে পুশ ইন করল বিএসএফ। এবার হামলা হলে সবকিছু হারাবে, ভারতকে শাহবাজ শরীফের হুঁশিয়ারি। দ্বিতীয় দিনেও যমুনার সামনে অবস্থান জবি শিক্ষার্থীদের। আবারও অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করল চীন। ভারতের মণিপুরে বন্দুকযুদ্ধে নিহত ১০। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি ইমরান খান। এবং শত চেষ্টা করেও ভারত কেন পাকিস্তানে আইএমএফ এর ঋণ আটকাতে ব্যর্থ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘদিন পর মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলতে সব ব্যবস্থা পাকাপোক্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে ১২ লাখ লোকের কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৫০,০০০ শ্রমিক আনা হবে যাদের কোনো রকম টাকা খরচ হবে না। বিভিন্ন ক্যাটাগরিতে দুই দেশের সরকার বিনা খরচে আসা শ্রমিকের তালিকা নিশ্চিত করবে। বৃহস্পতিবার বিকেলে মালয়েশিয়ার পুত্র জয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুরসন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টেফেন সিমসি কেওয়ার সঙ্গে অনুষ্ঠেয় যৌথ সভায় মিলিত হবেন। সেখানে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছর ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম। রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৭ জেলায় অভিযান চালিয়ে মুসলমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। রাজ্য প্রশাসন থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এসব ধর্মীয় স্থাপনাগুলো ছিল অবৈধ। যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হলো মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তি, বাহরাইচ, লখিমপুর খেরি এবং পিলভিট। এই জেলাগুলো ভারত ও নেপাল সীমান্তের নিকটবর্তী। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহ। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ১৪ মে বুধবার রাত ১০টার দিকে পুলিশি ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছিলেন তিনি। এমন সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হলে সেটি গিয়ে উপদেষ্টার মাথায় লাগে। জানা যায়, বোতল নিক্ষেপকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। বোতল নিক্ষেপকারী ওই যুবকের নাম ইশতিয়াক হোসেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেছেন একই সংগঠনের এক নেত্রী। ১৪ মে বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি করা হয়। মামলার অন্য ৩ আসামি হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমেদ ওরফে খুরশেদ, যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান ও রেদওয়ান মুন্সি। মামলার আবেদনে ওই নেত্রী অভিযোগ করেন, তিনি আসামিদের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তহবিলের হিসাব চান। এ নিয়ে তারা তার উপর ক্ষুব্ধ হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। গত ১০ এপ্রিল আসামিরা সহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন সুমাইয়াকে লাঞ্ছিত করেন। পরে ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গত ৮ মে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মামলাটি করেছেন।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে নগর ভবনের প্রধান ফটক সহ বিভিন্ন গেট অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকাল 9টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। এর ফলে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারছেন না। বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরাও ভোগান্তিতে পড়েছেন। সরেজমিনে দেখা যায় গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে নগর ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। পরে সড়ক থেকে বিক্ষোভকারীরা সরে আসলে সচল হয় যান চলাচল। সড়কের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশু সহ আরো ৪০ জনকে পুশ ইন করেছে বিএসএফ। বুধবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। এর আগে গত ৬ ও ৭ মে শতাধিক মানুষকে বিএসএফ বাংলাদেশে পুশ ইন করলে ৭৪ জনকে বিজিবি আটক করে। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা ও কলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্য পছন্দ ভারতের। বুধবার সীমান্তের পাশে পশরুর সেনা ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। শাহবাজ শরীফ বলেন, আমাদের নির্দেশ দেবেন না। পানি আমাদের লাল রেখা, আমাদের পানি সরানোর চিন্তাও করবেন না। হ্যাঁ, পানি আর রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না। আপনারা আমাদের নীলম সেলম পানি প্রকল্পেও আঘাত করেছেন। যদি ক্ষয়ক্ষতি বড় হতো, আমরা আপনাদের বাগলিহার সহ বড় ড্যামগুলো ধ্বংস করতে পারতাম। শাহবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে বলেন, চলুন এই আগুন নেভাই, কাশ্মীর ও পানির মতো ইস্যুতে আলোচনায় বসি। কেউ খালি গায়ে শুয়ে আছেন, কেউ বা জামা কাপড় বিছিয়ে সড়কে শুয়ে আছেন, কেউ গাছের পাতা ও ডালপালা মেলে রাস্তায় শুয়ে পড়েছেন, কেউ বা ক্লান্ত শরীর নিয়ে সহপাঠীর কাঁধে হেলান দিয়েছেন, কেউ আবার বসে আছেন কিংবা সহপাঠীদের সঙ্গে গল্পের সময় পার করছেন। এমন চিত্রই দেখা গেছে কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বৃহস্পতিবার সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরেজমিন ঘুরে দেখা যায় অনেক শিক্ষার্থী রাতভর সড়কে শুয়ে বসে কাটিয়ে দিয়েছেন। তাদের সঙ্গে থেকে কয়েকজন শিক্ষকও রাস্তায় রাত কাটিয়েছেন। সকাল হতে পুরান ঢাকার বিভিন্ন স্থান থেকে দলে দলে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিতে কাকরাইলে ছুটে আসছেন। সবার কণ্ঠে একটাই কথা, দাবি মানতেই হবে। চীন ফের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানকে নতুন নামে অভিহিত করার উদ্যোগ নেওয়ায় তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। বুধবার নয়াদিল্লি জানিয়েছে, এ ধরনের সৃজনশীল নামকরণ রাজ্যের অবস্থান নিয়ে বাস্তবতা বদলাতে পারবে না। অরুণাচল প্রদেশে ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় রোববার অরুণাচলের জন্য ৫ম দফায় মান্য ভূনাম প্রকাশ করে। এর আগে ২০২৫ সালের মার্চে ৩০টি, ২০২৩ সালের এপ্রিলে ১১টি, তারও আগে ১৫টি এবং ২০২১ ও ২০১৭ সালে ৬টি করে নাম প্রকাশ করেছিল চীন। ভারতের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী নিহত হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভি। কর্তৃপক্ষ আরও জানায়, সেখানে এখনো অপারেশন চলমান রয়েছে। এক্স পোস্টে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে স্পিয়ার করপসের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে। অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত। এতে আরো বলা হয়েছে, অপারেশন পরিচালনা করার সময় সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১০ জন বন্দুকধারী নিহত হয়। তাদের কাছ থেকে গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান। মূলত শেহবাজের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়ার পর তা গ্রহণ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড় দেখা দিয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা এবং কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেওয়া আলোচনার প্রস্তাবে সম্মতি দিয়েছেন। গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ পাকিস্তানে $1 বিলিয়ন অর্থ ছাড় করে, কিন্তু ভারত এতে তীব্র অসন্তোষ প্রকাশ করে।
পারমাণবিক দুই প্রতিবেশী দেশ কিছুদিন আগে সামরিক সংঘাতে জড়ায়। শেষ পর্যন্ত অপ্রত্যাশিতভাবে মার্কিন মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। ভারতের বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল দ্বিতীয় ধাপে পাকিস্তানে $7 বিলিয়ন ঋণ সরবরাহে অনুমোদন দেয়। সংস্থাটির দাবি, পাকিস্তান তাদের অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারে শক্তভাবে কাজ করে যাচ্ছে। IMF আরও জানিয়েছে, জলবায়ু সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগে ভোগা পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বিনির্মাণে সহায়তা করা হবে। ফলে আগামীতে দেশটির জন্য আরও $1.4 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। দুটি বিষয় উল্লেখ করে এক বিবৃতিতে ভারত এই সিদ্ধান্তের বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।